আপনার ২১ ঘন্টা বৈঠক চলা হচ্ছে, ম্যারাথন বৈঠক, অনেক কথা বলা হচ্ছে, কিন্তু এর মধ্যে আপনার বলা হচ্ছে যে ১২ বারের বেশি জেডি ভান্স যোগাযোগ করেছেন ট্রাম্পের সাথে। একইভাবে তিনি কথা বলেছেন নেতানিয়াহুর সঙ্গে যে তেলের দাম যদি আবারও বাড়তে থাকে, আবারও যদি উপরের দিকে উঠতে থাকে, তাহলে অবশ্যই এই শেয়ার বাজারে পতন অনিবার্য। এবং আমি ডোনাল্ড ট্রাম্প যদি না থাকতাম প্রথমবারের এই ইয়েতে, তাহলে তো উনি পোপ হতেই পারতেন না। আমেরিকার ডেস্ট্রয়ার ঢোকার চেষ্টা করছে। এখানে যে মিক্স সংস্কৃতি, সেই সংস্কৃতিটাও তো ট্রাম্প মানতে চাচ্ছেন না, ভেঙে দিতে চাচ্ছেন। চর্চা ডিকোডে স্বাগতম। ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানে নতুন করে হামলা শুরু করতে পারে। ওদিকে আমেরিকা বলছে যে ইরানের হরমুজ প্রণালী সহ ইরানের বিভিন্ন বন্দরে তারা নতুন করে অবরোধ করবে। ইরান বলছে যে নতুন করে ইরানের জলসীমায় যদি আমেরিকার কোনো যুদ্ধজাহাজ আসে, সেটি হবে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। সব মিলিয়ে যুদ্ধবিরতির আসলে কী অবস্থা? আমেরিকার এই অবরোধের ঘোষণার পর জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে। জ্বালানি তেলে এখন বিশ্ববাজারের কী অবস্থা, সব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে যে নতুন করে ইরানে হামলা চালাতে পারে ট্রাম্প। আসলে কি ইরানে হামলা চালাতে পারেন তিনি? এখন যদি যুদ্ধবিরতি আপনার যেটা হয়েছিল সেটা সাময়িক ২ সপ্তাহের জন্য, এখন স্থায়ী যুদ্ধবিরতি যদি না হয়, তাহলে আবার সংঘাত শুরু হতে পারে, এমন আশঙ্কা করাটাই স্বাভাবিক। এবং ওয়াল স্ট্রিট জার্নালে সেটি আসছে। এবং আমেরিকার যে তৎপরতা, সেই তৎপরতার প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে যে তারা আবারও যে কোনো মূল্যে তারা একটা সুযোগ খুঁজছে ইরানের উপর ঝাঁপিয়ে পড়ার। আপনি দেখেন যে জেডি ভান্স যখন তার আলোচনা শেষ হলো, তিনি বললেন ওরা তো আমাদের কোনো শর্ত মানতে চায় না, তাহলে হবে কীভাবে? মানে ওনার শর্ত মানলেই মানে যুদ্ধবিরতি কার্যকর হবে বা শান্তি আসতে পারে বা হামলা বন্ধ হতে পারে। ওনাদের শর্ত না মানলে হবে না। অন্যদিকে ইরানের আপনার পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন সেটি হচ্ছে যে আপনার আমেরিকা আসলে ইরানের এই বৈঠকের পরেও ইরানের ট্রাস্ট বা আস্থা অর্জন করতে পারেনি। যে একজন আমেরিকান ভাইস প্রেসিডেন্টের উপরে বা তার কথায় যে আস্থা রাখবেন, এই আস্থা তিনি রাখতে পারেননি। আপনার ২১ ঘন্টা বৈঠক চলা হচ্ছে, ম্যারাথন বৈঠক, অনেক কথা বলা হচ্ছে, কিন্তু এর মধ্যে আপনার বলা হচ্ছে যে ১২ বারের বেশি জেডি ভান্স যোগাযোগ করেছেন ট্রাম্পের সাথে ফোনে, বৈঠকে থেকে। হ্যাঁ, একইভাবে তিনি কথা বলেছেন নেতানিয়াহুর সঙ্গে। তাহলে এতবার তার অন্যদের সঙ্গে কথা বলে, তাহলে তিনি কি ইয়ে নিয়ে আসছিলেন, কি ধরনের মানে অধিকার নিয়ে আসছিলেন যে তিনি তো একজন ভাইস প্রেসিডেন্ট, তিনি কিছু সিদ্ধান্ত দিতে পারবেন এমনই সবাই প্রত্যাশা করেছিল, কিন্তু আসলে সেটা হয়নি। দ্বিতীয় একটি বিষয় দেখেন যে এই যে আমি কেন এই যে আস্থার অভাবের কথাটা বলছি, যে ইরান ২ বার প্রতারিত হয়েছে আলোচনা চলাকালে। ২ বার সে হামলার শিকার, একবার জেনেভায় আর একবার তার সঙ্গে আমেরিকার আলোচনা চলার মধ্যে ইসরায়েল তার উপরে হামলা চালায়। ২ বার সে মানে হামলার শিকার, প্রতারণার শিকার। তৃতীয়বার যখন তারা ইসলামাবাদে আপনার বৈঠকে বসেছে, যেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, স্টিভ উইটকফ, জারেড কুশনার, এই রকম হাই প্রোফাইল লোকেরা যেখানে ইরানের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেছেন, যখন তারা আলোচনা করছেন, সেই সময় আমেরিকার দুটো ডেস্ট্রয়ার তারা হরমুজ প্রণালী দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। বলছে কি যে আমরা মাইন পরিষ্কার করতে যাচ্ছি। কিন্তু আপনার ইরান যখনই প্রথমে সে বুঝতে পারেনি, কিন্তু তার পরবর্তীতে যেই বুঝেছে সেই এই ইরান কিন্তু সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেছে। সতর্ক হয়ে কি করেছে? সতর্ক হয়ে সে প্রথমে পারলে কিন্তু হামলা চালাতো, বা সে তার মানে নৌ বা যুদ্ধজাহাজ বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে পারতো, কিন্তু সে সেটা করেনি। এই যে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি কিন্তু তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছে যে তোমরা আমাদের জলসীমার বাইরে চলে যাও, না গেলে আমরা আক্রমণ, আর এটাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে ধরে নেব এবং আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। এবং আধা ঘন্টার মধ্যেই তারা যায়।
তো এই যে দেখেন এই কথাটা কিন্তু এই যে তারা যে আলোচনা চলার সময় আপনার ইয়েতে হরমুজের যুদ্ধবিরতি সীমানায় ঢুকে যাওয়া। ঢুকে যাওয়ার চেষ্টা করলো, এইটার পরে ইরান তাদের কিভাবে বিশ্বাস করবে? আচ্ছা, আমরা ট্রাম্পের বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে শুনেছি, কথা বলেছেন কিন্তু করেননি, এমন ঘটনাও ঘটেছে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে ইরানের নতুন করে হামলার যে পরিকল্পনার কথা কিংবা সম্ভাবনার কথা, শঙ্কার কথা ওয়াল স্ট্রিট জার্নাল জানালো, সেটা ট্রাম্পের নতুন কোনো কূটনৈতিক কৌশল? কূটনৈতিক কৌশল ট্রাম্প তো কখন কি বলেন আগেই আমরা বলেছি যে তিনি মানে কখন কি বলেন কেউ আমরা জানি না। আপনি একজন কার্ডিনাল, আমেরিকার সবচেয়ে মানে যে পোপের পরে যারা থাকেন তারা কার্ডিনাল, এই একজন কার্ডিনাল তিনি এটি আমেরিকান একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে এটি সবচেয়ে জঘন্য শাসন চলছে এবং মানে ভৎসনার যোগ্য, এবং এটাকে এই শাসন ব্যবস্থাকে সরানো উচিত। একজন কার্ডিনাল যখন এই কথা বলেন তখন বুঝতে হয় যে ক্ষোভ কোন পর্যায়ে গেছে। যারা যারা সাধারণত এইসব ধর্মীয় বা ক্যাথলিক হোক আর যেই হোক, তারা কিন্তু এই ধরনের রাজনীতিক মানে আলাপের সঙ্গে জড়িত হন না বা জড়ান না, কিন্তু এবার এমন পর্যায়ে চলে গেছে যে তাদেরকেও আপনার এই জায়গায় জড়াতে হয়েছে। ট্রাম্প তিনি এখন কি বলছেন? তিনি বলছেন যে হরমুজ থেকে যে জাহাজ বেরোবে সেই জাহাজকে তারা অবরোধ করে রাখবেন, কেউ ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। হরমুজের মুখ তিনি অবরোধ করে রাখবেন। আরে ঢুকবে তো চীনের জাহাজ, ওনার কতটা ক্ষমতা আছে তার সেটা সারা বিশ্ববাসী দেখবে। যে ইরানের 80% তেল কেনে কে? 80% তেল কেনে হচ্ছে এই চীন। আচ্ছা, তো চীন যদি আপনার তার জাহাজ পাঠায়, তেলবাহী জাহাজ পাঠায়, সেই জাহাজকে ঠেকিয়ে রাখার মতো ক্ষমতা কি আমেরিকার আছে? বা আমেরিকা বাধা দিলে কি পরিণতি হতে পারে সেটারও তো একটা তাদেরকে ভাবতে হবে। সুতরাং আমেরিকা যে কথা বলছে সে কথা তারা করতে পারে। তারা অনেক রকমভাবেই চাপ সৃষ্টি করার জন্য, তাদের শর্ত মানার জন্য ইরানের উপর যত প্রকার চাপ সৃষ্টি করার তত প্রকার তারা চাপ সৃষ্টি করবে। কিন্তু সেই চাপ 40 দিনের একদম হামলা যারা ঠেকিয়ে টিকে থাকতে পারে, তারা এই মুখের চাপে তাদের কোনো কাজ হবে বলে মনে হয়। আচ্ছা সেলিম খান, আপনি অবরোধের কথা বলছিলেন। হরমুজে অবরোধের ঘোষণার পরপরই দেখলাম বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে। সব মিলে জ্বালানি তেলের অবস্থা কি এখন বিশ্ববাজারে? আপনি সব বাজারে জ্বালানি তেলের দাম, বিশেষত এই অবরোধ মানে যুক্তরাষ্ট্র যখন অবরোধের কথা বলল তখনই কিন্তু দামটা বাড়াটা শুরু হলো। এবং এটা 100 অতিক্রম করে $104 পৌঁছে গেছে ইতিমধ্যে। তো এই রকম একটা পরিস্থিতি যে ট্রাম্প নিজেই কি বলেছেন? ট্রাম্প তার দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন যে আগামী নভেম্বরে যে মধ্যবর্তী নির্বাচন হবে, সেই মধ্যবর্তী নির্বাচনের আগে গ্যাসের দাম কমার কোনো সম্ভাবনা নেই, সুতরাং আপনারা এ আশা করবেন না। মানে উনি এতটাই কনফিডেন্ট যে দেশের মানুষকে উনি যা বলবেন সেটি তার দেশের মানুষ শুনবে। আচ্ছা, এইটা হচ্ছে অবস্থা। এরপরে আপনি দেখেন যে কালকে আপনার বিভিন্ন সেই আজকে সকাল থেকে শেয়ার বাজার খুলেছে, এর মধ্যে ভারতের শেয়ার বাজার পতন হয়েছে। অন্যান্য শেয়ার বাজার সম্পর্কে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পুরোপুরি নিশ্চিত না যে শেয়ার বাজারের অবস্থা কী। তবে এটা বলা যায় যে তেলের দাম যদি আবারও বাড়তে থাকে, আবারও যদি উপরের দিকে উঠতে থাকে, তাহলে অবশ্যই এই শেয়ার বাজারে পতন অনিবার্য। ইরানে হামলার চিন্তা নতুন করে, আবার ওদিকে হরমুজে অবরোধ, আবার কূটনৈতিক আলোচনাও চলবে, এমন আলাপও ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এসেছে, ইরানের তরফ থেকেও এসেছে। সব মিলে আসলে ট্রাম্প কি চাচ্ছেন? তিনি কি দিশেহারা এখন? দেখুন, ট্রাম্প যে দিশেহারা, আপনি যে শব্দটা ব্যবহার করলেন, এটা অনেক আগে থেকেই তিনি দিশেহারা। আচ্ছা, এই দিশেহারা শব্দটি একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, মানে যথোপযুক্ত ট্রাম্পের জন্য। তার একটা উদাহরণ দিই, যে এখন যিনি পোপ আছেন, যে পোপ চতুর্দশ লিও, ঠিক আছে, তাকে তিনি যে ভাষায় সমালোচনা করেছেন তার ট্রুথ সোশ্যালে, মানে ট্রুথটাকে এখন বলা উচিত যে এইটা মানে লাই বা মিথ্যা। ট্রুথ উনি তো নাম দিয়েছেন ট্রুথ, তো এটার নাম দেওয়া উচিত লাই। এটা মিথ্যা ছাড়া মানে তিনি বলেছেন যে পোপ লিও নাকি অতিরিক্ত লিবারাল, পোপ লিও নাকি
অপরাধের প্রতি দুর্বল, যে অপরাধ করছে সেই অপরাধগুলোর প্রতি দুর্বল। এই জন্য তিনি, এবং তার পোপ নির্বাচন হওয়ার বিষয়েও মানে সন্দেহ প্রকাশ করেছেন। মানে তিনি বলেছেন যে ওনার তো নামই ছিল না পোপ হওয়ার তালিকায়, আমেরিকার হওয়ার কারণে ওনার নাম পরে ঢোকানো হয়েছে। এবং আমি ডোনাল্ড ট্রাম্প যদি না থাকতাম প্রথমবারের এই তাহলে তো উনি পোপ হতেই পারতেন না। এবং আমি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কারণে সবাই ধরে নিয়েছিল যে পোপ আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ভালো করতে পারবেন, একটা সম্পর্ক তৈরি করতে পারবেন। সেই জন্য তাকে, মানে এত জঘন্য ভাষায় কথা বলেছেন। আপনার সারা বিশ্বে প্রায় 140 কোটি ক্যাথলিক ক্যাথলিক ধর্মের অনুসারী, বা ক্যাথলিক তো ধর্ম না, মানে খ্রিস্ট ধর্মের একটি অংশ ক্যাথলিক, এই সম্প্রদায়ের প্রায় 140 কোটি মানুষ আছেন। এই 140 কোটি মানুষ তাকে প্রধান হিসেবে মানেন, এবং তিনি রীতিমতো মানে যেটি মনে করেন পোপ লিও সেই কথাই কিন্তু বলেন, এবং তিনি এই যুদ্ধের তীব্র সমালোচনা করেছেন। আপনার সমালোচনা করার পর ট্রাম্প তাকে যে ভাষায় বললেন, তাতে কিন্তু এই 140 কোটি মানুষ তারা কিন্তু প্রত্যেকে আহত হয়েছে। আমরাও প্রত্যেকে কিন্তু আহত হয়েছি, যে একজন পোপের মতো যিনি একটা সম্মানজনক পদ করেন, যে মানে ডিজার্ভ করেন, তো সেই পদের একটা তো সম্মান তো দেওয়া উচিত। তাহলে আমেরিকার ভেতরেও কিন্তু ব্যাপকভাবে রিয়াকশন, মানে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই প্রতিক্রিয়ায় ইতিমধ্যে একজন ডেমোক্র্যাট বলছেন যে মানে ট্রাম্প যা বলছেন এটা একেবারে ক্ষমার অযোগ্য, মানে অপরাধ তো না, ক্ষমার অযোগ্য। যে তার কথা, মানে তিনি শেষ পর্যন্ত পোপকে ধরেও টানাটানি শুরু করলেন। মানে তাহলে একটা মানুষ, আপনি যে শব্দটি ব্যবহার করেছিলেন দিশেহারা, একটা মানুষ কি পরিমাণ মানে বিধ্বস্ত, কি পরিমাণ দিশেহারা হলে যে এই সব শব্দ ব্যবহার করতে পারেন, যিনি নিজেকে হোয়াইট সুপ্রিমিস্ট বা মানে শ্বেতাঙ্গ প্রভুত্বের বিষয়ে আস্থাবাদী, যিনি খ্রিস্ট ধর্মের প্রতি আস্থাশীল বা এই ধর্মের, সেই ধর্মের একজন বড় ব্যক্তিত্বকে তিনি এই ভাষায় যখন আক্রমণ করেন, তখন তার মানে কি বলবো, তার মস্তিষ্কের নিয়েই, তার মেন্টাল কন্ডিশন বা মানসিক অবস্থা নিয়েই প্রত্যেক অন্য সারা বিশ্বের লোকজন যেমন সন্দেহ করছেন, আমরাও তেমন আমাদের সন্দেহ করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা সেলিম খান, আমরা এতদিন এই 40 দিনের যুদ্ধ পরিস্থিতি যখন দেখলাম, তখন দেখেছি যে ইরান আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে, সরাসরি আমেরিকার সাথে সংঘাতে ওইভাবে আমেরিকায় হামলা, সেটা হয়তো ইরানের পক্ষে সম্ভব না। সব মিলিয়ে যখন হরমুজে অবরোধ দিবে মার্কিন বাহিনী, সেই সময় সরাসরি সংঘাতের কোনো শঙ্কা আছে কিনা? না, আমেরিকার এই জিনিস উপর তো ইরান হামলা চালিয়েছে। আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল সেগুলোতে হামলা চালিয়েছে, যেখানে সে পেরেছে। এমনকি বলা হয় যে এই যে মানে যুদ্ধজাহাজবাহী যে রণতরী, ঠিক আছে, বিমানবাহী রণতরী, এই আব্রাহাম লিঙ্কন এবং অন্যান্য, এগুলোকে নির্দিষ্ট দূরত্বের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আব্রাহাম লিঙ্কন জেরাল্ড ফোর্ড তো ফিরেই গেছে, সেটা আরও 1-1.5 বছরের মধ্যে কার্যকর হবে কিনা সন্দেহ আছে। তো তারা কিন্তু প্রত্যেকে হামলার শিকার হয়েছে, এবং ইরান কিন্তু এখনো পর্যন্ত নিয়ম কানুন সব কিছু মেনে চলছে। আপনার যদি ইরান না মেনে চলতো, তাহলে কিন্তু ওই IRGC ওই আমেরিকান ডেস্ট্রয়ারকে সতর্ক করতো না। আপনি দেখেন দুটো দেশের মধ্যে পার্থক্য দেখেন। ভারত মহাসাগরে, ভারত এবং শ্রীলঙ্কা উপকূলের কাছে একটা ইরানের যুদ্ধজাহাজ, ছোট যুদ্ধজাহাজ, সে আসছিল ভারতের একটা প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য। তাদের কাছে কিন্তু কোনো অস্ত্রশস্ত্র থাকে না, এবং এটা সবাই জানে। সেই যুদ্ধজাহাজকে ভারত মহাসাগরে ডুবিয়ে দিল মার্কিন সাবমেরিন। আপনি কোনো রকম কোনো সতর্কতা নেই, কিছু নেই। ওর মধ্যে কিছু নাবিককে শ্রীলঙ্কা উদ্ধার করেছে, বাকিরা সবাই সাগরে মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে আপনি ইরানের দেখেন যে ইরানের নিষেধাজ্ঞা বা ওই জলসীমা অতিক্রম করা একটা যুদ্ধবিরতি চলাকালে যখন ধরে নেওয়া হয়েছে যে এইটা যে স্থিতি অবস্থা বজায় থাকবে, তখন আপনার আমেরিকার ডেস্ট্রয়ার ঢোকার চেষ্টা করছে। কিন্তু IRGC ইচ্ছা করলে তাকে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল দিয়ে
তাকে আঘাত করতে পারত, কিন্তু তারা কিন্তু সেটা করেনি। তারা সতর্ক করেছে, বলছে তোমরা না সরলে তোমরা কিন্তু আমরা আমাদের মতো ব্যবস্থা নিতে বাধ্য হব। তো এইখানেই হচ্ছে যে দুটো দেশের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে সভ্যতার পার্থক্য। একটা দেশের হচ্ছে 5,000 বছর সভ্যতা, পারসিক সভ্যতা, পারস্য সভ্যতা যাই বলি না কেন, আর আমেরিকার একটা মানে কি বলবো আপনার অভিবাসী লোকজনদের দ্বারা গঠিত একটি দেশ, অবশ্যই বড় দেশ, এবং তার যদি ইতিহাস বলা তো সে 250 বছরের ইতিহাস, 300 বছরের ইতিহাস দাবি করতে পারে। তো একটা 5,000 বছরের সভ্যতা আর একটা 300 বছরের ইতিহাসে দেশ, এবং যেখানে বিভিন্ন দেশ থেকে, বিশেষত ইউরোপ থেকে, পরবর্তীতে আফ্রিকা থেকে দাস হিসেবে ধরে নিয়ে যাওয়া লোকজন, এরপরে এশিয়ার বিভিন্ন জায়গা থেকে, লাতিন আমেরিকা থেকে লোকজন এসে সেখানে বসবাস করে একটা মিশ্র সংস্কৃতি গড়ে তুলেছেন। কিন্তু এটা তো এই পারসিক সভ্যতার মতো এই এত প্রাচীন কিছু না, বা এখানে যে মিক্স সংস্কৃতি, সেই সংস্কৃতিটাও তো ট্রাম্প মানতে চাচ্ছেন না, ভেঙে দিতে চাচ্ছেন। ফলে এই আমি যে উদাহরণ দিলাম যে এইখানে যে দুটো সভ্যতার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাই এখানে মানে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। সেলিম খান, আমরা শেষ করব। শেষ করার আগে আপনার কাছে আরেকটু জানতে চাই যে একদিকে আমেরিকা হামলা চালাচ্ছে, আবার হামলার হুমকি দিচ্ছে, হরমুজ অবরোধের কথা বলছে, অন্যদিকে লেবাননে ইসরায়েল প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, দুটো ঘটনা কি একই সূত্রে গাঁথা? অবশ্যই একই সূত্রে গাঁথা। আপনি মানে যে কোনো পর্যায়ে সারা পৃথিবীকে দেখানো, আমি তো যুদ্ধবিরতি দিয়ে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু ইরান এই সুযোগ নিতে মানে ব্যর্থ হয়েছে। আপনার লেবাননে যে হামলাটা চালানো হচ্ছে নৃশংস, মানে যা গাজায় করা হচ্ছে তাই লেবানন, সেই একই দৃশ্য লেবাননে, এবং সারা পৃথিবী মানে নিশ্চুপ, তাদের কোনো যেন বক্তব্য নেই, মানে একটা কোথাও কোনো মানুষ, সবাই যেন কেমন স্থবির হয়ে গেছে। আমরা কেউ কথা বলি না, কেউ কোথাও মানুষ প্রতিবাদে ফেটে পড়ে না, যে এতগুলো মানে নিরীহ মানুষ তারা যে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে, এবং এই যে বর্বরচিত হামলা, আপনি কি বলবো, মানে দুঃখের কথা যে আপনার লেবানন সেনাবাহিনীর সদস্যরা পর্যন্ত নিহত হচ্ছেন, সেক্ষেত্রে লেবানন পর্যন্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে না। তার রাষ্ট্রদূত, যে আমেরিকায় যে রাষ্ট্রদূত আছেন, তিনি ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে টেলিফোনে কথা বলেন, এবং লেবাননের প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন হচ্ছে আমেরিকায় যাচ্ছেন, এই সপ্তাহে সম্ভবত যাবেন এই ইসরায়েলের সঙ্গে মিটিং করার জন্য। আপনি এই গতকাল অথবা পরশু আপনার বৈরুতের রাস্তা ভরে গেছে যে সমর্থনে, হিজবুল্লাহ সমর্থনে। আচ্ছা, তারা বলছেন যে মানে সেখানে হিজবুল্লাহকে মূলত বলা হয় যে শিয়া জনগোষ্ঠী, কিন্তু সেখানে সব ধরনের লোকেরা ছিলেন। তারা এক আস্থা প্রকাশ মানে এই কথাই বা স্লোগান দিয়েছেন যে আমাদের এই ইসরায়েলে বর্বরতার হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র হিজবুল্লাহ। তাহলে বুঝুন যে সেইখানকার মানুষ পর্যন্ত সে দেশের সরকারের উপর আস্থা রাখতে পারছে না, সে দেশের সরকার এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না। আর বিশ্ববাসী তো বড় বড় দেশগুলো তার এখন ধরেন ইরানে যদি এর 1/10 লোক নিহত হতো চালাতে গিয়ে, তাহলে দেখতেন যে এই অ্যামনেস্টি, এই HRW, তারপরে আপনার বিভিন্ন দেশ, তারা বিবৃতির পর বিবৃতি দিয়ে নিন্দার পর নিন্দা জানিয়ে ঝড় তুলতেন। কিন্তু এই মুহূর্তে সবাই জানি কেমন একটা চুপ মেরে গেছেন। কিসের ভয়? এই যে ভয়, আতঙ্ক, এইটা থেকে মানুষ যেদিন বেরোতে পারবে, সেদিন দেখবেন যে আর কোনো অস্ত্র দিয়ে, কোনো কিছু দিয়ে তাকে ঠেকানো যাবে না এই মানুষকে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।